চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা এ.কে আজাদ সেতুর কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। যেমনটা শুরুতেই বলেছি যে সম্প্রতি আপনার কাছ থেকে একটি চলচ্চিত্র আমরা পেয়েছি, বদরুল আনাম সৌদ পরিচালিত শ্যামা কাব্য। এই চলচ্চিত্রটিতে অভিনয় করে আপনি বেশ প্রশংসিত হয়েছেন। তো এই কাজটি প্রসঙ্গে যদি একটু শুরুতে কিছু জানতে চাই। সৌদ আমার অনেক পুরনো বন্ধু আমরা, এবং এই প্রথম ওর সিনেমায় আমি কাজ করলাম। সো আচ্ছা। একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। আর সৌদের একটা অদ্ভুত ক্ষমতা আছে গল্প বলার, এবং শ্যামাকাব্য হচ্ছে, আমি বলবো যে 100% সৌদের সিগনেচার একটা ফিল্ম। এবং আমরা যখন ফার্স্ট গল্পটা শুনি তখন থেকেই আসলে এটার প্রতি আলাদা একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল, সেটা আমাদের প্রত্যেকটা পারফর্মারের। এত চমৎকার একটা গল্প, এবং ওর পারফর্মার চুজিং থেকে শুরু করে এভরিথিং এত সুন্দর ছিল, এত স্মুথ ছিল যে আমরা আসলে শুটিংটা কখন করেছি টের পাইনি। একদম ছবির কাহিনীতেই ঢুকে গেছে। হ্যাঁ, আমরা মানে কাজ হচ্ছে, মজা হচ্ছে, এর মাঝখানে শুটিংও হচ্ছে, মানে শুটিংটা স্পেশালি কোনো কিছু হয়েছে ওইটা আচ্ছা। কখনো ফিল হয়নি। আচ্ছা, এটা কোথায় ছিল শুটিংটি? শুটিং অনেক জায়গায় হয়েছে, কেরানীগঞ্জে হয়েছে, তারপরে হয়েছে টাঙ্গাইলে, সুন্দরবনে। আচ্ছা, মূলত এই তিনটা জোনেই কাজ হয়েছে। একটু যদি আপনার চরিত্র প্রসঙ্গে আসি। আমার চরিত্র এখানে ছিল হচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী, আচ্ছা। যে কিনা সামনের ইলেকশনে হচ্ছে কমিশনার প্রার্থিতা চায়, ওই রকম একটা ক্যারেক্টার। এবং যে এখানকার মূল যে চরিত্র আজাদ, দ্যাট মিনস আমাদের সোহেল রানা, ওর অসম্ভব কাছের একটা মানুষ। আচ্ছা। ওর অন্যতম কাছের দুইটা মানুষের ভেতরে একটা হচ্ছে দিনার ভাই, একটা হচ্ছে আমি। এবং এই দুজনের সাথেই আসলে ওর মূল কমিউনিকেশনটা হয়, বা ওর কেয়ারিংটা এই দুজনই করে, ও আবার এই দুজনের ব্যাপারে অসম্ভব কেয়ারিং। এই জায়গাটা থেকে আসলে গল্পটা রান করে। আপনার যে অভিনয় সেটা তো আসলে অনেক প্রশংসিত হয়েছে ইতোমধ্যেই। তারপর একটু আপনার কাছ থেকে জানতে চাই যে দর্শকরা যারা দেখেছেন তাদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পেলেন? সবচেয়ে বড় কথা যে শ্যামাকাব্য নিয়ে এখন পর্যন্ত আমরা একটি জায়গায় কোনো নেগেটিভ কমেন্টস পাইনি। মানে এটা হচ্ছে সবচেয়ে আরামের ব্যাপার। আমরা অলরেডি দুইটা শো তো আমরা টিম ধরেই বসুন্ধরায় দেখলাম, এবং অডিয়েন্সের সাথে সরাসরি যখন কথা বললাম, প্রত্যেকটা অডিয়েন্স একটাই কথা, যে গল্পটার এইরকম আমরা আশা করিনি। খুবই আনএক্সপেক্টেড অনেকগুলো ব্যাপার আছে যেটা অডিয়েন্স মানে প্রেডিক্ট করতে পারেনি। একটাই গান, কিন্তু গানটা এত চমৎকারভাবে সিচুয়েশনের সাথে করেছে যে যখন বেরোচ্ছে অনেকেই গুনগুন করে কিন্তু গানটা গাইছিল। গেয়ে বেরোচ্ছিল। এইটা একটা মজার ব্যাপার। অডিয়েন্স রেসপন্স, মানে এখানে আলাদা করে আসলে কোনো ক্যারেক্টারকে ওইভাবে করা যায় না, মানে প্রত্যেকেই প্রত্যেকের গুরুত্বপূর্ণ। জায়গা থেকে এত ভালো করেছে। তবে ডেফিনেটলি সোহেল রানা এবং নীলা দুজনে অসম্ভব ভালো করেছে, অসম্ভব ভালো করেছে। এবং আরেকটা যেটা আমি একদম স্পেশালি বলতে চাই, যে শাহাদাতের একটা ক্যারেক্টার ছিল, একজন বৃদ্ধ, মানে অনেক বৃদ্ধ, যেটার রেজাল্ট হচ্ছে ওকে এখন পর্যন্ত অনেকেই চিনতে পারেনি। আচ্ছা, এটা আসলে সফলতা তার। একদমই, একদমই। কিন্তু আসলে অভিনয় করছেন আজ অনেক দিন থেকে, প্রায় 2 দশকের কাছাকাছি সময় তো হয়ে গেল। থিয়েটার সহ। হ্যাঁ, তো অভিনয়ের আসলে এই পর্যায়ে যে আপনি আসলেন, এখন আপনাকে আমরা ওটিটিতে নিয়মিতভাবেই দেখতে পাচ্ছি। তো পরিবর্তনটা আসলে কতখানি? একটা কথা তো আমরা সবাই এখন বলি যে ওটিটিতে এসে আসলে আমরা যারা ক্যারেক্টার অ্যাক্টরস তাদের জন্য অনেকটা আশীর্বাদ তো হয়েছে। বিকজ গল্প যেভাবে আমাদের টেলিভিশন নাটকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল, ক্যারেক্টার্সগুলো হারিয়ে যাচ্ছিল, এখানে গল্পের প্রয়োজনে একটু বাছাই করে রিহার্সেল করে আমরা এক একটা কাজ করছি, সেটা ওটিটি হোক বা ফিল্মেও এখন রিহার্সেল করে তারপরে কাজে যাওয়ার একটা ট্রেন্ড তৈরি হয়েছে। এটা খুবই ভালো একটা জিনিস। এবং আমাদের এখানে তো আসলে প্রপার অডিশনটা কখনো হয়নি। এখন যে এই ট্রেন্ডটা হয়েছে, এটা আমি বলবো যে এটা যে কোনো আর্টিস্টের জন্য খুবই ভালো। বিকজ একটা কম্পিটিশন করার সুযোগ থাকে, জি। নিজেকে ডেভেলপ করার সুযোগ থাকে। আমি হয়তো একটা অডিশনে গেলাম, 5 জন অডিশন দিলাম, ওখান থেকে একজন টিকলো, বাট বাকি 4 জন যদি কনসেন্ট্রেট করে যে আচ্ছা আমার তাহলে এখানে কিছু ঝামেলা ছিল, আমি এটাকে আমার ডেভেলপ করতে হবে, আমাকে আরো বেটার করতে হবে। সো আই বিলিভ যে কম্পিটিশনটাই আসলে কোয়ালিটি ইনক্রিজ করার জন্য সবচেয়ে বড় আর ডেফিনেটলি আমি এনজয় করছি এখন। গল্প, মজার মজার গল্প পাচ্ছি,
বা এক্সপেরিমেন্ট করা যাচ্ছে এক একটা ক্যারেক্টার নিয়ে, এটা বলবো আমার জন্য খুবই মানে সুবর্ণ সুযোগ। আচ্ছা, আপনি তো একদম থিয়েটার থেকে উঠে আসা মানুষ, তো সেই থিয়েটারের সময় থেকে যদি এখন পর্যন্ত বলা হয়, আপনি মোটামুটি সবগুলো মাধ্যমেই কাজ করে এসেছেন। একদম। সেটা থিয়েটার থেকে আপনি নাটকে কাজ করেছেন, বিজ্ঞাপনেও আপনাকে দেখা গেছে, এখন চলচ্চিত্রতেও আমরা দেখতে পাচ্ছি। তো আপনি আসলে নিজে কোন মাধ্যমটিতে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন? এখানে আমি একদমই সরাসরি বলি, আমি মূলত অভিনেতা, অবশ্যই পেশাদার অভিনেতা। জি। অভিনয় করাটাই আমার কাজ। তারপরে যেহেতু মাধ্যম আসলে আলাদা, কিছু পরিবর্তন অবশ্যই হ্যাঁ, থাকবে কিছু তো সেখানে। পরিবর্তন অবশ্যই থাকে, এবং যে কোনো অভিনেতারই আপনার মূল স্বপ্ন থাকে বিগ স্ক্রিন, মানে জি। মূলধারার চলচ্চিত্রে, এবং আল্লাহর অনেক দয়া যে আমি সেই সুযোগটাও পেয়েছি এবং কন্টিনিউয়াস পাচ্ছি। সো সিনেমা এবং সিরিজ, এই দুটোকে আমি ডেফিনেটলি বেশি প্রায়োরিটি দেব। আচ্ছা, আমি যদি ভুল করে না থাকি তাহলে আপনার প্রথম সিনেমা ছিল আকাশ কত দূরে। আকাশ কত দূর। আচ্ছা, সেই সময়কার কথা যদি একটু অভিজ্ঞতার কথা জানতে চাই। ওইটা আমার জন্য সত্যি অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল, কারণ ওখানে মানে যাদেরকে আসলে হা হয়ে তাকিয়ে দেখতাম টেলিভিশনে বা ছোটবেলায় সিনেমা দেখতে, যে সেই মানুষগুলোকে সামনে থেকে দেখা, তাও প্রথমবারের মতো। আবার 35 এক্সপেরিয়েন্সটাও ওই প্রথমবার। মানে সব কিছু মিলে আসলে অনেকটা স্বপ্নের মতোই ছিল। আচ্ছা, এরপরেই তো আসলে অনেকগুলো সিনেমাতে আপনি কাজ করেছেন, দেশ আদা, লিডার, স্ফুলিঙ্গ, ফাগুন হয়, এরকম আরো অসংখ্য সিনেমা আছে। তো আপনার সিনেমার এই তালিকাটাও কিন্তু দীর্ঘতর হচ্ছে। হ্যাঁ, তো তা এটা হচ্ছে। এটা আসলে কতখানি আপনি এনজয় করছেন, বা আসলে সিনেমাই কি আপনার মেইন টার্গেট ছিল কিনা? না, আমি ওইভাবে আসলে টার্গেট ফিক্স করে কোনো ইয়ে করিনি। মানে এখন পর্যন্ত আমার টার্গেট ডেফিনেটলি যতটা নিজেকে উপরে নেওয়া যায়। জি। আকাশ। বিভিন্ন চরিত্রে যখন অভিনয় করতে যান, এক চরিত্র থেকে আরেক চরিত্রে যখন অভিনয় করে, সেই চরিত্রায়নের যে সময়টুকু, সেটা আসলে আপনি নিজেকে কিভাবে তৈরি করেন, বা সময়টা আসলে নিজেকে কিভাবে দেন? আমি প্রচণ্ডভাবে ডিরেক্টরকে ডিস্টার্ব করি, আচ্ছা। কারণ প্রচুর কোয়েশ্চেন আসে মাথায় একটা স্ক্রিপ্ট যখন পড়ি। ডিরেক্টরকে কন্টিনিউয়াস হ্যামারিং করতে থাকি, ভাই এটা বুঝি নাই, এটা এখানে কেন, বা এই কথাটা আমি কেন বলছি। আর ডিরেক্টর তো ডেফিনেটলি এখন হচ্ছে আপনার মানে চমৎকার করেই আসলে একটা ক্যারেক্টার বাইবেল দিয়ে দেয় একদম শুরুতেই, জি। যেটা আসলে ক্যারেক্টার ঢোকার জন্য খুবই মানে খুব উপকারটা করে। আর আমি পার্সোনালি হচ্ছে যে সারা সময় আমি আসলে ওই ক্যারেক্টারটার ভেতরে থাকতে চাই না, কারণ ওটা একটা সময় যে খুব ডিস্টার্বিং হয়ে যায়। আমি চেষ্টা করি হচ্ছে ক্যারেক্টারের লাইন আপটা বুঝে নিয়ে আমি কেন বলছি, কি বলছি, এই যৌক্তিক জায়গাগুলোকে নিজের ভেতরে তৈরি করি, তারপরেই আসলে স্ক্রিনের সামনে যাই। এবং সেটার জন্য আমার যা যা দরকার আমি সিনেমাটোগ্রাফারের সাথেও পারলে ডিসকাস করে নিই, যে ভাই আমি এটা যে করছি এটা আমি কোন জায়গা থেকে করছি, আমার অ্যাঙ্গেলটা কি হচ্ছে, সেটাও আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোথায় কেন এক্সপ্রেশনটা দিচ্ছি। সো এই প্রিপারেশনগুলোই আসলে একটু বেশি মাথায় রাখি। আচ্ছা, তারপরে যেহেতু এখন আপনার কাজের ব্যস্ততা বেড়েছে, তো দেখা যায় যে এখন হয়তো একটা চরিত্রে কাজ করছেন, দুদিন পরে হয়তো অন্য কোনো প্রজেক্টে অন্য আরেকটা চরিত্রে কাজ করতে যাচ্ছে। তো এক চরিত্র থেকে আরেক চরিত্রের চরিত্রায়নের যে ব্যাপারটা বা যে সময়টা, ওইটা আসলে নিজেকে আপনি কিভাবে তৈরি করেন? ওইটা অবশ্যই নিজের স্টাডি করি। আমি প্রচুর সিনেমা বা সিরিজ র্যান্ডম দেখি, এটা আমার একদম এভরিডে ওয়ার্ক হয়ে গেছে, মানে নিজের প্র্যাকটিসের জন্যই। আর বিসাইড আমার খুব আমার মানে অ্যাক্টিংয়ের জন্য খুব হেল্পফুল একটা কাজ আমি এখন মোটামুটি রেগুলার করছি, দ্যাট ইজ ভয়েস অ্যাক্টিং। আপনার যে বিদেশি সিরিজগুলো বা সিনেমাগুলো এখানে ডাবিং হচ্ছে, ওখানে আমি রেগুলার কাজ করছি। সো আচ্ছা। আমি অনেকগুলো রিসোর্স আমার হাতের ভেতরে আছে এখন। এই রিসোর্সগুলোকেই আমি আসলে একটা চরিত্রায়নের জন্য কাজে লাগাই, যে কোনটা ও এইভাবে কথা বলছে, তাহলে ওর ওর মানুষটা কীরকম, ও কোন সোসাইটি থেকে এসছে, এটার পরে আমি আসলে এই অর্নামেন্টসগুলো অ্যাড করি। আচ্ছা। এবং তারপরে ফাইনাল ক্লিয়ারেন্সটা যখন ডিরেক্টর দেন যে ওকে আপনি এটা ইউজ করতে পারেন, তখন আমি সেটাকে অ্যাপ্লাই করি। ভয়েস আর্টিস্ট হিসেবেও যে আপনি কাজ করছেন, আপনি বললেন এখনই, তো এই কাজটা প্রসঙ্গে যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। ভয়েস অ্যাক্টিংয়ের এটা আমাদের এখানে এখন মোটামুটি খুব ভালো একটা সেক্টর হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা যে ধরেন লিওনার্দো ডিক্যাপ্রিওর ম্যাক্সিমাম ভয়েসে আমি দিয়েছি, বা উইল স্মিথের ম্যাক্সিমাম ভয়েস আমি দিয়েছি।
এবং এই যে দুইটার ভেতরের পার্থক্য, ওদের অ্যাক্টিং প্যাটার্ন, ওদের এক্সপ্রেশন, কারণ আমার বাংলা এক্সপ্রেশন আর হলিউডের আমেরিকান এক্সপ্রেশন তো এক না। সো এই যে ম্যাচ করার যে ব্যাপারগুলো প্রথম দিকে খুব কষ্ট হতো, বাট ডে বাই ডে আমি অসম্ভব রকম এনজয় করি ব্যাপারটা। কারণ আমি নতুন কোনো অ্যাক্টিং শিখতে পারছি, আমি নতুন একটা প্যাটার্ন শিখতে পাচ্ছি যে ওরা কিভাবে একটা ক্যারেক্টারকে বিল্ড আপ করেছে। সামনে আশা করছি যে ম্যাকগাইভার সিরিজটা ইয়ে হবে, কোথাও না কোথাও প্রচারিত হবে, সেটার কাজ চলছে অলরেডি। আচ্ছা। এবং ওখানে আমি ম্যাকগাইভার আমার কাছে আইকনিক। আমার ছোটবেলায় ম্যাকগাইভার দেখার জন্য পাগল হয়ে থাকতাম। আমার মনে হয় আমরা সবাই ছোটবেলায় ম্যাকগাইভার দেখতাম। একদমই একদমই, এবং সেটার ভয়েস আমি দিচ্ছি। সো ওখানেও একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। এবং অ্যাক্টরদের জন্য আমি বলবো যে ভয়েস অ্যাক্টিং অসম্ভব ভালো একটা প্র্যাকটিসের জায়গা। আপনি মাল্টি ক্যারেক্টার দেখছেন, আপনি একই দিনে হয়তো মাল্টি ক্যারেক্টার করছেন, আপনার ভয়েসের রেঞ্জ চেঞ্জ করে, কথা বলার প্যাটার্ন চেঞ্জ করে আপনি এক একটা ক্যারেক্টার তৈরি করছেন। এই জিনিসগুলো আমাদের এই শেখার অনেক জায়গা ইয়ের আছে। পার্টটায় এসে খুব কাজে দেয়, আমাকে ব্যক্তিগতভাবে খুবই কাজে দেয়। যখন কেউ কোনো একটা চরিত্র নিয়ে কাজ করছে এবং সেই চরিত্রটা বেশ জনপ্রিয়তা লাভ করে, তখন দেখা যায় যে ওই চরিত্র, ওই ধরনের চরিত্রের জন্যই অভিনেতাকে বারবার বাছাই করা হচ্ছে, এরকম একটা একদমই তাই। অভিযোগ শুনতে পাই আমরা। একদমই তাই। এটা আসলে আপনার কাছে আপনার মতামতটা যদি জানতে চাই। এটা আমি ধরেন পুলিশের ক্যারেক্টার এত বেশি করেছি যে আমি রীতিমতো এখন ফ্রাস্ট্রেটেড, এবং আচ্ছা। পুলিশ ক্যারেক্টারের জন্যই অফার আমি সবচেয়ে বেশি পাই। মানে একসময় বাধ্য হয়ে টিভিতেই একবার বলেছিলাম যে সম্ভবত আমি বাংলাদেশের অ্যাক্টরদের মধ্যে সবচেয়ে স্মার্ট পুলিশ, আর কাউকে কারোর চোখে পড়ছে না। দ্যাট ওয়াজ ফান। কিন্তু আমাদের এটা কি হয়, স্পেশালি আপনার নাটকের ক্ষেত্রে তো এই জিনিসটা একদমই ফিক্স হয়ে গেছে, কারণ ডিরেক্টর আসলে খুব বেশি ভাবনা চিন্তার সময় নিতে চান না বা সময়টা পান না, ফিক্সড কিছু ক্যারেক্টারের জায়গায় ওনারা ভাবেন। কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে আপনার সেটা ওটিটিতেও চলে আসছে এই ট্রেন্ডটা। সিনেমাতে এখনো ওইভাবে ইয়া হয়নি, সিনেমাটা এখনো মাল্টিভার্স একটা জায়গায় আছে, বাট ওটিটিতেও না, মানে কেন জানি ওই ফিক্সড ক্যারেক্টারের জায়গা থেকে সবাই ভাবে। আমার মনে হয় এই ভাবনাটা চেঞ্জ করা উচিত। বিকজ আমি একটা উদাহরণ ম্যাক্সিমাম সময় দেই, সেটা হচ্ছে চঞ্চল ভাই যদি আয়নাবাজিটা না করতো, আমরা কি জানতাম চঞ্চল ভাই এরকম ভার্সেটাইল অ্যাক্টর? একদম তাই। সো এই কোয়েশ্চেনটা আমাদের মোস্ট অফ দ্য ডিরেক্টরের কাছে, যে আপনাদেরই তো উচিত অ্যাক্টরকে ভেঙে চুরে নতুন একটা ডাইমেনশন তৈরি করা, সে স্পেসটা তৈরি করে দেয়া। তাহলে দেখবেন যে বাংলাদেশে অনেক 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 ভালো অভিনেতা আছে, তাদেরকে নতুন করে তৈরি করতে হবে, না হলে তারাও একটা বক্সে আটকে একটা সময় আসলে খুব বেশি এগোতে পারবে না। এখন তো অনেক নতুনরা কাজ করতে আসছে, নতুনদের সাথে কাজ করার সুযোগও হয়েছে, তো নতুনদের আসলে কাজের মান কেমন দেখছেন বা তাদের আসলে আগ্রহটা কেমন দেখতে পাচ্ছেন? এখন যেহেতু কম্পিটিটিভ মার্কেটে চলে এসছে, সো সবাই আসলে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে। আমি সত্যি বলতে যে সোহেলকে অনেক আগে থেকে চিনি, সোহেলের অ্যাক্টিং স্কিল আমি জানি। নীলার সাথে এই প্রথম কাজ করলাম। আমি ওর প্রথম গহীন বালুচরে দেখার পরে এটাই ওর যে ডিফারেন্সটা, আচ্ছা। সেটা একদম চোখে পড়ার মতো। ও অনেক বেশি ম্যাচিওরড হয়েছে, ওর প্রতিটা এক্সপ্রেশন খুব ডিস্টিংক্ট, আচ্ছা। ওর প্রতিটা স্পিচ খুব ডিস্টিংক্ট, যে ও কি বলতে চাচ্ছে ও সেটা বুঝেই বলেছে। সো এখন মার্কেটে টিকতে গেলে সবাইকে পরিশ্রমটা করতে হবে। সো ওই হিসাবে নতুনরা যথেষ্ট ভালো করছে, নতুনরা অনেক ভালো করছে। এই পর্যায়ে এসে এখন আপনি কি স্বপ্ন দেখেন বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, অভিনয় করে শেষ পর্যন্ত যেতে চাই। আপনার সবগুলো স্বপ্নই যেন সফল হয়, আমরা সেই প্রত্যাশায় রাখছি। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে এই মুহূর্তে আমাদেরকে যে বাংলা ভিশনের দর্শকরা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আমাদের নাটক, সিনেমা বা সিরিজ এগুলোর সাথে থাকেন, নিজেদের কন্টেন্টকে প্রায়োরিটি দেন, তাহলে আমরা আরও বেটার কিছু করতে পারবো, আরও বেটার গল্প দিতে পারবো, আরও ভালো অ্যাক্টিং দিতে পারবো। এবং আমার বিশ্বাস যে আপনাদের সাপোর্ট যদি আমরা পাই, তাহলে আমরাও নেটফ্লিক্স টাইপের কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাদের সেই ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সাপোর্টটা লাগবে। চমৎকার বলেছেন, অসংখ্য ধন্যবাদ আজকে এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96-320-30 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অভ্যাস অচেতনে মানুষের ভেতর বাসা বাঁধে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।